বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হলো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হিসাব সমীকরণ করতে গেলে আমাদের প্রথমেই হিসাবের সমীকরণের ফর্মুলাটা জানতে হবে, সূত্র জানতে হবে। সূত্রটা হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। হিসাব সমীকরণ করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে জাবেদা। জাবেদা না জানলে আমরা সমীকরণ করতে পারবো না। এই জন্য আমরা করবো কি, প্রথমেই আগে জাবেদাটা করে নেব। জাবেদার ছক করি। জাবেদার ছক: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ আমরা যদি জাবেদা না জানি তাহলে সমীকরণ করতে পারবো না। এই জন্য আমাদের প্রথমে আগে জাবেদা জানতে হবে, জাবেদা করতে হবে। এই অঙ্কে দেওয়া আছে যে মিস্টার হাসান 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। দেখেন 2020 জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে এখানে ব্যবসা প্রতিষ্ঠান কি কি পাইল? এখানে পাইল যে 50,000 টাকা নগদ। নগদটাকে বলতেছি আমরা নগদান হিসাব। নগদ পাইল 50,000 টাকা। আর কি পাওয়া গেল? আসবাবপত্র 20,000 টাকা। আসবাবপত্র 20,000। এই দুটা মিলে আমাদের হলো মূলধন, অর্থাৎ মালিক দিল কত টাকার পণ্য দিল? 70,000 টাকা। তার এখানে মূলধন হিসাব। মালিক জানুয়ারি 1 তারিখে নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা দিয়ে ব্যবসাটা আরম্ভ করলো। ব্যবসা প্রতিষ্ঠান তাহলে বাড়লো কি কি? নগদ টাকা বাড়লো 50,000, আসবাবপত্র বাড়লো 20,000। যেহেতু মালিক দেওয়ার ফলে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি হয়? যে মূলধন হিসাব ক্রেডিট হয়ে যায়। আমরা হিসাব শ্রেণী বিভাগ থেকে জানছি। এখন জানুয়ারির 2 তারিখ এখানে বলা আছে যে বাকিতে মাল ক্রয় 30,000 টাকা। বাকিতে আমাদের বাকিতে মাল ক্রয়ের জাবেদা হলো কি? যে ক্রয় হিসাব ডেবিট 30,000। আর যেহেতু বাকি দিয়ে ক্রয় করা হয়েছে, কাজে এখানে হবে কি? প্রদেয় হিসাব, দায় বৃদ্ধি পাইছে আমাদের এখানে। প্রদেয় হিসাব 30,000। হিসাবের যে শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগে ক্রয়টাকে আমরা বলতেছি ব্যয়। আর যেহেতু আমাদের পরিশোধ করিনি টাকা, তাহলে আমাদের দায় বৃদ্ধি পাইল। দায় বৃদ্ধি পাইলে কি হয়? যে ক্রেডিট হয়ে যায়। এই জন্য প্রদেয় হিসাব এখানে ক্রেডিট হলো। এরপরে আমরা আসবো 5 তারিখ। দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 20,000 টাকা। দাগ কাটা চেক বলতে আমরা বুঝতেছি যে যেটা আমরা অলরেডি ব্যাংকে জমা করছি। তাহলে আমাদের জাবেদা হলো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু আমরা বিক্রয় করছি
তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। হিসাবের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগে এই যে ব্যাংক হিসাব, সেটা হলো আমাদের কি সম্পদ। সম্পদ এখানে বৃদ্ধি পালে কি হয়, ডেবিট হবে। এবং যে আমরা বিক্রয় করলাম, বিক্রয়ের মাঝে কি অন্তর্ভুক্ত আছে, মুনাফা অন্তর্ভুক্ত আছে। মুনাফা অন্তর্ভুক্ত থাকলে সেটা কোথায় যাবে, আয় শ্রেণী বিভাগে যাবে। আয় যখন আমাদের বৃদ্ধি পাবে, তা আয় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। এই জন্য আমরা ক্রেডিট পাশে লিখছি বিক্রয় হিসাব। এরপরে আমরা আসতেছি 6 তারিখ। 6 তারিখ এখানে বলা আছে যে অফিস ভাড়া প্রদান হলো 6,000 টাকা। তো অফিস ভাড়া যখন আমরা প্রদান করছি, আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাও কমে গেছে। তাহলে আমরা জাবেদা দিব যে ভাড়া হিসাব, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া কত টাকা দিচ্ছি আমরা, 6,000। 6,000 নগদ টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে 6,000। তাহলে এখানে নগদ টাকাটা হলো আমাদের সম্পদ। সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। আর ভাড়াটা হলো আমাদের ব্যয়। ব্যয় যখন বৃদ্ধি পাবে, তখন ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, সেটা ডেবিট হবে। এরপরে আমরা আসবো 12 তারিখ, যে নগদে মাল বিক্রয় 12,000 টাকা। নগদে মাল বিক্রয়ের ফলে আমাদের কি ঘটনা ঘটলো, যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাইল, পাশাপাশি যে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি করব, 12 তারিখ নগদান হিসাব 12,000, বিক্রয় হিসাব 12,000। হিসাবের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগে নগদ টাকাটা সম্পদের মাঝে পড়ে। সম্পদটা হলো আমাদের যেহেতু বৃদ্ধি পেল ডেবিট, আর বিক্রয় হলো আয় শ্রেণী বিভাগে পড়ে। আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। এই জন্য আমরা ক্রেডিট পাশে লিখছি বিক্রয় হিসাব। এরপরে আমরা আসতেছি 20 তারিখ, অফিস কর্মচারীর বেতন প্রদান হলো 7,000 টাকা। বেতন হিসাব নগদান হিসাব। আমরা কর্মচারীদের বেতন পরিশোধ করার ফলে এখানে ব্যয় বৃদ্ধি পাইল, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেল। তাহলে বেতন হিসাব এখানে কত দিলাম, 7,000 টাকা। এই বেতনটা হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। কোন শ্রেণী বিভাগ, সেটা হলো ব্যয়। ব্যয় আমাদের বৃদ্ধি পাইল, ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো, ডেবিট হয়ে গেল। আর নগদ টাকা যেহেতু কমে গেছে, নগদ টাকা কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, সেটা হলো সম্পদ। সম্পদ যদি কমে যায় তাহলে কি হবে, ক্রেডিট হবে। এরপর আমরা আসবো 30 তারিখ, যন্ত্রপাতি ক্রয় হলো 10,000 টাকা। যন্ত্রপাতি হিসাব নগদান হিসাব। নগদান হিসাব, যন্ত্রপাতি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বাড়লো, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে আবার নগদ টাকা কমলো। তো যন্ত্রপাতিটা কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, সেটা হলো সম্পদ। সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন সেটা কি হবে, ডেবিট হবে। আর নগদ সম্পদটা আমাদের আবার কমছে ব্যবসা প্রতিষ্ঠানের, সেটা আবার কি হলো, ক্রেডিট হয়ে গেল। এই আমাদের জাবেদা থেকে আমরা এখন কি করব, সমীকরণ করব। সমীকরণ করার আগে আমাদের ফর্মুলা হলো কি, যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা হলো আমাদের ফর্মুলা। তার আগে আমাদের দেখতে হবে যে সম্পদ পাশে কয়টা ঘর হবে, পাশাপাশি দায় মালিকানা সত্ত্ব পাশে কয়টা ঘর হবে। আমাদের ফর্মুলাটা হলো
সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের মাঝে কি কি আছে? এখানে আছে হলো মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই মালিকানা সত্ত্ব থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। এখন এখানে দেখো যে সম্পদ নগদ হলো একটা ঘর লাগবে, আসবাবপত্রের একটা ঘর লাগবে সম্পদ পাশে। মূলধন হলো এখানে বলাই যাচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায় পাশে একটা ঘর লাগবে। এখানে দায় পাশে একটা। ক্রয়টাকে আমরা কি ধরতেছি? ব্যয় ধরতেছি। ব্যয় ধরলে সেটা কোথায় পড়ে? মূলধনে কি করা হবে? মাইনাস করা হবে। এই জন্য ক্রয়ের কোনো ঘর থাকবে না। প্রদেয় হিসাবটা হলো আমাদের দায়, তো দায় পাশে একটা ঘর লাগবে প্রদেয় হিসাব দিয়ে, 4টা। ব্যাংকটা হলো আমাদের সম্পদ পাশে আমাদের ব্যাংক হিসাব দিয়ে একটা ঘর লাগবে, 5টা। বিক্রয় হলো আমাদের আয় কাজ হয় আমাদের কোথায়? মূলধনে প্লাস হয়, এই জন্য মূলধনে একটা ঘর আমাদের লাগবেই। মূলধন আছে আমাদের, ঘর লাগবে না। ভাড়া হিসাব হলো আমাদের ব্যয় মূলধন থেকে মাইনাস হয়, এই জন্য এটারও ঘর দরকার নেই। নগদান অলরেডি আমরা একটা ঘর নিয়ে নিছি, এটা লাগবে না। নগদান নিয়েছি, বিক্রয় হিসাব নেওয়া হয়েছে। বেতন হলো ব্যয়, মূলধনের মাঝে যাবে। যন্ত্রপাতি একটা ঘর লাগবে আমাদের এখানে ঘর লাগতেছে। প্রথমে আগে ঘরকে চিহ্নিত করতে হবে, সম্পদ পাশে কয়টা ঘর লাগবে, দায় মালিকানা সত্ত্ব পাশে কয়টা ঘর লাগবে। তাহলে এখানে হলো সম্পদ পাশে 1 2 3 4, 4টা হলো সম্পদ পাশে। দায় পাশে হলো 1 2। তো সম্পদ পাশে 4টা, দায় পাশে হলো 2টা ঘর আমাদের। আমরা হিসাব সমীকরণে ঘরটাই করব। এটা হলো তারিখ, এটা হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন সম্পদ পাশে ঘর হলো আমাদের 4টা, দায় পাশে হলো 2টা। সম্পদ পাশে ঘরগুলো আমাদের কি কি? সম্পদ পাশে হলো নগদান হিসাব, নগদ। তারপরে আসতেছে আসবাবপত্র। এরপরে আসতেছে ব্যাংক। এরপরে আসতেছে যন্ত্রপাতি। এটা হলো প্রদেয় হিসাব, দায় পাশে প্রদেয় হিসাব, আর হলো মূলধন। এই আমাদের ছক হলো হিসাব সমীকরণের। অর্থাৎ মূলধনে আমাদের কি কি কাজ হবে? মূলধনে কাজ হবে আয় প্লাস করতে হবে, ব্যয় মাইনাস করতে হবে, আর হলো উত্তোলন মাইনাস করতে হবে। অর্থাৎ এই কাজগুলো আমাদের মূলধনের সঙ্গে কাজ করা যাবে। তা আমাদের শুরুতেই জানুয়ারির 1 তারিখ, এখানে 2020 সাল জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে নগদ টাকা সম্পদ পাশে কত আসছে? 50,000। নগদ আছে এখানে 50,000, নগদে ঘরে 50,000 টাকা বসাইলাম আমরা। এরপরে আসবাবপত্র আছে কত? 20,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠান আমাদের পাইলো, দেখলে 20,000 টাকা পাইল। পাশাপাশি মালিকের মূলধন বৃদ্ধি পাইল কত? 50 আর 20 70,000 টাকা। 70,000 টাকা। আমরা প্রতিটা তারিখের পর দাগ টেনে দেব। এই যে শুরুতে যে 1 তারিখে যেটা পাইলাম, সেটা কিসের জন্য কারণে পাইলাম? এটা হলো বিনিয়োগ করছে মালিক, এটা নিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছে, বিনিয়োগ। এরপরে আসতেছে জানুয়ারির, আমরা ব্যালেন্সটা নিচে নামাই দেব।
এরপরে আসতেছে আমাদের জানুয়ারির 2 তারিখ। 2 তারিখে বলা আছে যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়টাকে আমরা ব্যয় ধরতেছি, ব্যয় ধরলে আমরা কোথায় করব, যে মূলধনের সঙ্গে মাইনাস করব। মাইনাস করলে আমরা ব্র্যাকেট দেবো সেটাতে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবটা হলো আমাদের দায়, দায় হলো আবার এইখানে আসলো আমাদের। এখানে দুটাই আমাদের, এখানে এই লেনদেনে দুটাই আমাদের দায় পাশে চলে গেছে, একটা প্লাস হলো আর একটা হলো মাইনাস। প্রত্যেকটা তারিখের পরে আমরা কি করব, ব্যালেন্স নিচে নামাই দেবো। তাহলে আমাদের এখানকার ব্যালেন্স থাকলো 50,000, এখানে থাকলো 20,000, এখানে থাকলো 30,000, আর এখানে 70,000 থেকে 30,000 টাকা মাইনাস হয়ে থাকলো 40,000। অর্থাৎ মূলধনের সঙ্গে যখন কোনো কাজ হবে তখন আমরা মন্তব্যের ঘরে লিখব যে সেটা কি হলো, এই 30,000 টাকা কি হলো, ক্রয় করা হলো পণ্য, ক্রয়। এরপরে আমরা লিখব 5 তারিখ। 5 তারিখে এখানে বলা আছে যে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ সম্পদের পাশে ব্যাংকের টাকা বাড়লো 20,000 টাকা, টাকা ব্যাংকের ঘরে বাড়লো। পাশাপাশি বাড়লো কেন, যে বিক্রয় করা হয়েছে 20,000 টাকার পণ্য। তো বিক্রয়টা হলো আমাদের আয়। এই আয়টা কোথায় কাজ হয়, আয় কাজ হবে মূলধনের সঙ্গে প্লাস করা হবে। মূলধনে প্লাস, প্লাস করার সময় আমরা ব্র্যাকেট দিব না, একমাত্র মাইনাসের সময় আমরা ব্র্যাকেট দিব। তাহলে এখানে ব্যালেন্স নামাবো যে 50,000 টাকা থাকলো এখানে, এখানে 20,000, এখানে থাকলো 20,000, এখানে সমান সমান দিব, এখানকার ব্যালেন্স থাকলো 30,000, আর এইখানে 40,000 আর 20,000 60,000 টাকা। এই যে মূলধনের সঙ্গে প্লাস হলো, এটার মন্তব্য লিখবো আমরা, যেটা মূলধনের সঙ্গে প্লাস অথবা মাইনাস হোক সেটারই একমাত্র মন্তব্য লিখতে হবে, বাকিগুলোর মন্তব্য লিখতে হবে না। তো এটা কি কারণে বাড়লো মূলধন, এখানে বিক্রয় করা হয়েছে, বিক্রয়। এরপরে আমরা আসব 6 তারিখ। 6 তারিখে বলা আছে যে ভাড়া প্রদান করা হয়েছে যেহেতু, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়াটাকে আমরা কি ধরতেছি, ভাড়াটাকে আমরা ধরতেছি ব্যয় ধরতেছি। ব্যয় হলে সেটা কোথায় কাজ হবে, মূলধনের সঙ্গে মাইনাস হবে। কত টাকা, 6,000। মাইনাসের সময় আমরা কি করব, ব্র্যাকেট দিব। আর কি হলো, নগদের টাকা কমে গেল 6,000 টাকা, তাহলে আমরা এখানে নগদে মাইনাস করব 6,000। দুই পাশেই মাইনাস হলো। তাহলে 60,000 থেকে 6,000 বাদ দিলে থাকে 54,000, এখানে 30,000, এখানে 20,000 থাকলো, এখানে 20,000, আর 50,000 থেকে 6,000 বাদ দিলে 44,000। দেখো তোমরা এখানে যে প্রতিটা তারিখের পরে যে আমরা ব্যালেন্স নামাবো নিচে, সেগুলো আবার টোটাল করলে কিন্তু একই দাঁড়াবে। অর্থাৎ 20,000, 20,000, 40,000 আর 44,000, অর্থাৎ 84,000। এ পাশে দেখো 54,000 আর 30,000, এ পাশেও 84,000। অর্থাৎ প্রতিটা তারিখের পরে যে ব্যালেন্স আমরা নামাবো, দুই পাশের ব্যালেন্স কি হবে, এখানে ইকুয়াল হবে, সমান হবে। এরপরে আমরা লিখতেছি কি, যে 12 তারিখ। 12 তারিখে বলা আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা বৃদ্ধি পাইলো, পাশাপাশি আয়ও বৃদ্ধি পাইলো। তাহলে আমাদের এখানে 12 তারিখ নগদানে বসাবো আমরা 12,000 টাকা, 12,000। আর বিক্রয়টাকে আমরা ধরতেছি কি, আয় ধরতেছি। আয় ধরলে কোথায় কাজ হয়, মূলধনের সঙ্গে প্লাস করতে হয়। এই যে 6,000 টাকা এখানে কি করছি আমরা, ভাড়া প্রদান করছিলাম, তাই এই জন্য লিখবো এটা ব্যাখ্যা লিখবো ভাড়া প্রদান। এরপরে 40,000 আর 12,000, 56,000, এখানে 20,000, এখানে 20,000, এখানে 30,000, এখানে 54 আর 12 66,000। এখানে 12,000 টাকা কেন বাড়লো মূলধনে, এটা হলো বিক্রয় করা হয়েছে, বিক্রয়ের ফলে মূলধন বেড়ে গেছে। তাহলে আমরা এখন 12 তারিখের পরে আমরা দেখবো যে ব্যালেন্সটা দুই পাশে ঠিক আছে কিনা, ইকুয়াল আছে কিনা। এখানে 56, 20, 20, 40, 40 আর 56 হলো এখানে 96, এ পাশে হলো 66 আর হলো 30, 96। অর্থাৎ প্রতিটা তারিখের পরে যে ব্যালেন্সটা আমরা না পাবো, দুই পাশে ব্যালেন্স কি হবে, এখানে সমান হবে।
আমরা যদি ভুল হয়ে থাকে আমরা প্রতি তারিখের পরে সেটা বুঝতে পারবো, যদি দুই পাশে না মিলে তাহলে আমরা বুঝবো যে সেটা ভুল হয়েছে কোথায়। এরপর আমরা লিখব 20 তারিখ। 20 তারিখ এখানে বলা আছে বেতন হিসাব আর হলো নগদান হিসাব, অর্থাৎ এখানে বেতন পরিশোধ করা হয়েছে। বেতনটা হলো আমাদের কি? বেতনটা হলো আমাদের ব্যয়। ব্যয় আমরা কোথায় কাজ করি? ব্যয় কাজ করবো আমরা মূলধন থেকে মাইনাস করব কত টাকা? 7,000। যেহেতু মাইনাস এই জন্য আমরা সেটা ব্র্যাকেটে ক্লোজ করব, ব্র্যাকেট দিব। এরপরে হলো নগদ টাকা কমে গেল 7,000, তাহলে নগদানে মাইনাস করব। তাহলে এখানে 56 থেকে 7 বাদ দিলে 49,000। এখানে 20,000 ব্যালেন্স নামলো, এখানে 20,000, এখানে ব্যালেন্স নেই এখন পর্যন্ত, এখানে 30,000, এইখানে 66 থেকে 7 বাদ, তাহলে হলো 59,000। এইখানে যে মূলধনের সঙ্গে কাজ হলো মাইনাস হলো, এটা কেন মাইনাস হইলো? এটা দিয়ে আমরা বেতন দেওয়া পরিশোধ করা হয়েছে, তাহলে বেতন লিখবো আমরা এখানে, বেতন। এরপরে আমাদের 30 তারিখ। 30 তারিখে বলা আছে যন্ত্রপাতি হিসাব আর হলো নগদান হিসাব, অর্থাৎ এখানে যন্ত্রপাতি বাড়লো। এবার 30 তারিখ যন্ত্রপাতি বাড়লো কত টাকার? 10,000। 10,000 টাকা যন্ত্রপাতি বাড়লো এবং নগদ টাকা আবার 10,000 টাকা কমে গেল, তাহলে নগদ টাকা আবার 10,000 টাকা কমে গেল, অর্থাৎ এটা দুইটাই সম্পদ পাশের কাজ। তা আমরা এখানে লিখবো 49 থেকে 10 বাদ দিলে 39,000, এখানে 20,000, এখানে 20,000, এখানে 10,000, এখানে 30,000, এখানে হলো 59,000। অর্থাৎ এবার এখানে মূলধনের সঙ্গে কোনো কাজ হয়নি, বিধায় আমরা এখানে মন্তব্যের ঘরে কোনো কিছু লিখবো না। যখন মূলধনে প্লাস অথবা মাইনাস হবে সেইটারই একমাত্র মন্তব্য লিখবো, তাছাড়া আমরা লিখবো না। এখন আমাদের আর নেই, সব শেষ, তা আমরা ক্লোজ করে দিব। দিলে ক্লোজ। আর একটা জিনিস আমাদের স্মরণ রাখতে হবে যে এই যে মাঝখানে যে ঘরে সেটা আবার ইকুয়াল কথাটা এখানে লিখতে হবে, ইকুয়ালটা দিতে হবে। এখন আমরা হিসাব করব, আমরা এখানে যে 10, 20, 20 হলো 50, 50 এখানে হলো 39, তার মানে 89,000 টাকা। 89,000 সমান সমান এখানে হলো 59 আর এখানে হলো 30,000, তাহলে এখানে হলো 89,000। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আমরা বুঝতে পারবো যে দুই পাশের ব্যালেন্সটা কি হবে? সমান হবে, অর্থাৎ 89,000 সমান সমান 89,000 টাকা। প্রুফ হয়ে গেল আমাদের এখানে। আমরা সমীকরণ মোটামুটি নিয়ম শিখলাম, এরপরের দিন আরো ভালো করে সমীকরণ বোঝানো হবে, তোমরা সমীকরণ চ্যাপ্টার দেখে আসবা। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ।